সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন বিকেল প্রায় 4:30 31 ডিসেম্বর 2024। নতুন বছরের শুভেচ্ছা বলছি, কারণ আশা করছি আপনারা হয়তো বা এই ভিডিও অনেকেই দেখবেন নতুন বছরে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলার চেষ্টা করব এই ভিডিওতে। আমি খুব একজন বড় রাজনৈতিক বিশেষজ্ঞ নই, তবে তরুণ প্রজন্ম হিসেবে রাজনীতিটাকে আমাদের চোখ দিয়ে আমরা দেখার চেষ্টা করছি। এবং যেহেতু বর্তমানে আসলে এক ধরনের কি বলবো যে তরুণদের রাজনীতির এক ধরনের ঠিকা নিয়ে বসে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, সেই জায়গা থেকে কয়েকটা আলাপ আসলে করা দরকার একজন তরুণ হিসেবে আমারও। কারণ তা মানে বাংলাদেশের গত দীর্ঘ সময়ের যে বিগত রাজনৈতিক দলগুলো ছিল তারা তাদের নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষার কথা আসলে বলে তারপরে তারা সবসময় বলে যে এটা জনগণের ইচ্ছা, জনগণের চাহিদা। এখনও দেখতে পাচ্ছি যে এই ধরনের আলাপ বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো করছেন। আসলে জনগণের সাথে বা সাধারণ মানুষের সাথে তাদের আসলে কোনো সম্পৃক্ততা নেই। একই ধারাবাহিকতা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। তারা তাদের নিজস্ব রাজনৈতিক ইচ্ছাগুলো, তাদের রাজনৈতিক তাত্ত্বিক গুরুদের ইচ্ছাগুলোকে তারা আসলে বলে দিচ্ছে যে এটা আসলে তরুণদের চাহিদা, তরুণদের ইচ্ছা। না, সবকিছু তরুণদের চাহিদা, তরুণদের ইচ্ছা নয়। এখানে অনেক ধরনের রাজনীতি হচ্ছে, অনেক ধরনের রাজনীতি যাচ্ছে, তরুণরাও কনফিউজড। এবং আমার অনেকের সাথে কথা হচ্ছে, অনেকে বুঝতে চাচ্ছে এই সিচুয়েশনগুলো। এবং ইভেন তো যারা খুব অ্যাক্টিভলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করছে তারাও আমার সাথে আলাপ করছেন এই বিষয়গুলো নিয়ে, বোঝার চেষ্টা করছেন যে আসলে তাদের নীতিগত আদর্শের জায়গা বা নীতিগত সমর্থন পাওয়া এই গ্রুপটি কোন দিকে আগাচ্ছে সেটা নিয়ে। আজকে তারা 31 ডিসেম্বরের একটি প্রোক্লেমেশন ডিক্লেয়ার করার কথা, যেখানে তারা বলছে মুজিববাদী সংবিধানকে তারা কবর দিবে। মুজিববাদী সংবিধান শব্দটা কেন এভাবে উঠে আসছে সেটা বোঝার চেষ্টা করছি, বা আমি হয়তো বা বুঝতে পারছি। কারণ উনাদের যে তাত্ত্বিক গুরুরা এখন বর্তমানে উনাদের সাথে কাজ করছেন, ফরহাদ মাজাহারের মতো ব্যক্তিরা, তাদের এক ধরনের তাত্ত্বিক জায়গা হচ্ছে এই আলাপগুলো, বা পালনবাদী রাজনীতির কথা তারা বলছেন। কিন্তু আসলে পালনবাদী রাজনীতি বলতে কি আসলে কোন ধরনের রাজনীতি, এটা মানুষের কাছে ক্লারিফাই না করে এই যে প্রোক্লেমেশনের কথা বলা হচ্ছে, বা যে নাটক গত 30 তারিখে বা গত রাতে হয়ে গেল, সেই সিচুয়েশন নিয়ে কয়েকটা আলাপ আসলে করা দরকার। যে কেন বর্তমানে এখন এই প্রোক্লেমেশনটা আসতেছে, এই প্রোক্লেমেশনের বিরোধিতা কেন বিএনপি করতেছে, কেন জামাত এই প্রোক্লেমেশনকে সাপোর্ট করতেছে, আর সরকারকে আসলে দুর্বল কিনা। একটা বিষয় ক্লিয়ার, যে গতকালকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে খুব ক্লিয়ারলি বলা হলো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রেক্ষিতে তারা আসলে এই প্রোক্লেমেশনটা জারি করতে দিচ্ছেন না। কে আটকাচ্ছে আপনাদের প্রোক্লেমেশন জারি করতে? আপনারা প্রোক্লেমেশন দিয়ে দেন, আপনারা বেতারে বসে প্রোক্লেমেশন দিয়ে দেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যেটাকে আপনারা বিপ্লব বলছেন সেটাকে আসলে বিপ্লব কিনা। দেখুন, হয়তো বা অনেকেই এখন বলছেন যে এই আন্দোলনটা আসলে 4-5 বছর আগে থেকে প্ল্যান করা হয়েছে, এখানে অনেক ধরনের তাত্ত্বিক বিষয় ছিল, অনেক কিছু ছিল। হয়তোবা এটা ছিল, হয়তোবা এটা আপনাদের জন্য বিপ্লব ছিল, কিন্তু আমি বা আমার মতো যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল বেশিরভাগ মানুষই কিন্তু এটাকে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি একটি রাজনৈতিক মতাদর্শের জায়গা পরিবর্তনের জন্য, স্বৈরাচারের পতনের জন্য, বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু করার জন্য। কিন্তু বাংলাদেশের সংবিধানকে রাতারাতি উপড়ে ফেলা বা 71কে এখানে অযৌক্তিক করে ফেলার যে একটা আলাপ তৈরি করা হচ্ছে, সেই আলাপটার সাথে আমরা কেউ একমত ছিলাম কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। যেই গণমানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হলো, সেই গণমানুষ কি আসলে বিপ্লব জেনে এখানে সমর্থন দিয়েছে, নাকি অভ্যুত্থান জেনে সমর্থন দিয়েছে, বা নাকি কিছুই জেনে সমর্থন দেয়নি, সেটা নিয়ে আমাদের চিন্তা করা লাগবে। বিপ্লব হতে পারে, আপনাদের কয়েকজনের হয়তো বা অনেক লম্বা একটা স্ট্র্যাটেজি ছিল, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে জামাতের একটা ভয়ঙ্কর লেভেলে সম্পৃক্ততা আছে, সেটা হয়তো বা থাকতে পারে আপনাদের অনেক লম্বা সময়। কিন্তু যে গণমানুষের সম্পৃক্ততার মধ্য দিয়ে এই জিনিসটা তৈরি হয়েছে, যে এই আন্দোলনটা দাঁড়িয়েছে, যে গণমানুষের অংশগ্রহণ ছিল, সেইখানে কিন্তু বিপ্লব ছিল না, সেখানে কিন্তু গণ অভ্যুত্থান ছিল। কাজেই এই যে একটি আপনারা অভ্যুত্থানকে বিপ্লবের রূপ দেওয়ার চেষ্টা করছেন, আসলে এটা আপনাদের জন্য, কিছু মানুষের জন্য বিপ্লব হতে পারে, কিন্তু যাদের অংশগ্রহণের মধ্য দিয়ে এটা বাস্তবায়ন করা হলো, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে, যাদের প্রাণের বিনিময়ে এই স্বাধীনতাটা আসলো, বা এই কি বলবো যে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হলো, তারা আসলে কিন্তু কেউ বিপ্লব জেনে আসেনি, তারা স্বৈরাচারের বিরুদ্ধে তাদের অবস্থান প্রকাশ করতে এসছে। এখন এটাকে আপনারা বিপ্লব হিসাবে উপস্থাপন করতে চাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে সরকারকে আসলে দুর্বল কিনা। দেখেন, সরকার আসলে সভ্য, সরকার আসলে দুর্বল না।
ডক্টর মোহাম্মদ ইউনুসের আমি আজকে গতকাল রাতে হচ্ছে কনক সারওয়ারকে একটা ইন্টারভিউ দিয়েছেন ফরহাদ মাজাহার। এটা মনে হয় 47 মিনিটের একটা ইন্টারভিউ ছিল। আমি খুব মনোযোগ সহকারে পুঙ্খানুপুঙ্খভাবে শুনেছি সেটা। ফরহাদ মাজাহার একজন গবেষক, একজন রাজনৈতিক দার্শনিক বা একজন কবি, কিন্তু বিষয় হচ্ছে যে উনাদের অবস্থানটা সবসময় এতটাই ঘোলাটে যে এটা আসলে আমার পক্ষেও ক্যাচ করা সম্ভব হয় না যে উনারা আসলে কি আলাপ করেন। ফরহাদ মাজাহার ইনিয়ে বিনিয়ে আমি দেখলাম আসিফ নজরুলকে অনেক বিতর্কিত করার চেষ্টা করলেন, কিন্তু উনি আসলে যে আলাপ দিয়ে শুরু করলেন মানে পুরা গল্পটা, লাস্টের আলাপের সাথে কি ওনার আলাপে কোনো আগামাথা আমি আসলে খুঁজে পাইনি। ওনারা আসলে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা চাচ্ছেন। আমি একটা জিনিস বুঝতে পারছি যে মুক্তিযুদ্ধের পরে কিছু মানুষের বাংলাদেশের রাজনীতিটাকে একটু ডিফারেন্ট ওয়েতে ড্র করার ইচ্ছা ছিল। সেই ড্রয়িংটা যেটা অসম্পূর্ণ থেকে গেছে, সেই ড্রয়িংটা এখন তারা করার চেষ্টা করছেন আমার কাছে মনে হচ্ছে। ফরহাদ মাজাহার আসলে অনেক তত্ত্ব উপস্থাপন করেন, তাত্ত্বিক কথাবার্তা বলেন, বাস্তবিক ক্ষেত্রে আসলে কতটুকু কাজে লাগবে সেই জিনিসটা, এটা নিয়ে সন্দেহ আছে। আপনারা অনেক তাত্ত্বিক বিষয়পত্র সামনে নিয়ে আসতেই পারেন, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কি সেই তাত্ত্বিক বিষয়ের সাথে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছে কিনা, সেই আলাপটার দিকে আপনারা এখন পর্যন্ত যাননি। এখন এখানে একটা বড় প্রশ্ন যে বিএনপি কেন এটা বিরোধিতা করছে, বিএনপি কেন সংবিধানের কবর চাচ্ছে না। বিএনপি যে কারণে চাচ্ছে না, ঠিক সেই কারণেই জামাত চাচ্ছে এখানে। কারণ জুলাই প্রোক্লেমেশনটা এমন একটা জিনিস হিসাবে দাঁড়াবে যেটা হচ্ছে আপনার আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল, সেই স্বাধীনতার ঘোষণাপত্র 71 সালের, সেটাকে কিন্তু পাশ কাটিয়ে নতুন একটি ঘোষণাপত্র তৈরি হবে, যেটা হবে মোর প্রাসঙ্গিক। 71 সালে বা 70-এর সময় জামাতের যে রাজনৈতিক অবস্থান ছিল সেটাকে তারা এখন সম্পূর্ণরূপে অস্বীকার করছেন। তারা বলছেন যে এটা কোনো প্রাসঙ্গিক বিষয় না, আমাদের সামনে এখন 24 আছে। এই আলাপটা তুলে আনার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের যে একটা রাজনৈতিক দায় রয়ে গেছে, তাদের যে এই দেশের জন্মের ইতিহাসের সাথে এক ধরনের বিতর্ক জড়িয়ে আছে, সেই জিনিসটাকে তারা কোনো না কোনোভাবে এড়াতে চাচ্ছে। বিএনপির সাথে তাদের এক ধরনের নীতিগত জোট ছিল লম্বা সময়, কিন্তু বিএনপি এখন ক্লিয়ারলি বলতে না পারলেও ইনডিরেক্টলি বলা শুরু করে দিচ্ছে ব্যাংক দখলের গল্প দিয়ে। দেখেন, রুহুল কবির রিজভী বলল ব্যাংক দখল করেছেন, জামাত বলল যে ইসলামী ব্যাংক তার মায়ের জননীর কোলে ফিরে এসেছে। কওমি জননীর পরে এখন ব্যাংক জননী নতুন করে আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক ধরনের রাজনীতি হচ্ছে, কথা কেউ ক্লিয়ার করে কেন যেন বলছে না। আমি ঠিক জানি না যে কে কোন দিকে যাচ্ছে, ইকুয়েশনটা কি, কিন্তু অনেকগুলো লিড দেখা যাচ্ছে। এখানে বলা হচ্ছে আমলাদের বিরোধিতার সবচেয়ে বড় কারণ হচ্ছে জামাত নেতৃত্বাধীন একটি সংস্কার কমিশন তাদের সংস্কারের প্রস্তাবগুলো দিচ্ছে, যেখানে আসলে কার্যত প্রশাসনকে জামাতিকরণ করার একটা চেষ্টা করা হচ্ছে। আমি জানি না সত্য মিথ্যা, আমি জানি না, এখানে ভুল থাকতে পারে, ঠিক থাকতে পারে। তবে এ ধরনের অভিযোগ উঠে আসছে বিভিন্ন ধরনের সাংবাদিকদের কাছ থেকে। আপনাদের গ্রহণযোগ্য অনেক সাংবাদিক এ ধরনের আলাপ করছে, আমি তাদের নাম নিতে চাই না, বা এই আলাপগুলো আদৌ সত্য কিনা এটা আমি জানি না, তবে আমি বলছি এই আলাপগুলো হচ্ছে। ঠিক এই কারণে 71-কে যখন অপ্রাসঙ্গিক করে ফেলার চেষ্টা করা হচ্ছে, সেই প্রেক্ষাপটে বসে বিএনপি কিন্তু 71-কে আসলে অপ্রাসঙ্গিক করতে দিবে না। তাতে করে বিএনপির রাজনীতির যে ভিত্তি, সেই জায়গাটা কিন্তু একটু নড়বড়ে হয়ে যাবে। 24-এর প্রোক্লেমেশন দিয়ে বিএনপির রাজনৈতিক দলের সেরকম কোনো কি বলবো যে অর্জন দেখানোর কোনো কিছু থাকবে না। সেই জায়গা থেকে বিএনপির বিরোধিতা করবে, এটা খুবই স্বাভাবিক। তবে অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল কি সবল সেটার প্রমাণ আমরা গতকালকেই পেয়ে গেছি। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি যতই হচ্ছে যে জামাতকে সাথে নিয়ে এই প্রোক্লেমেশনটা ডিক্লেয়ার করার চেষ্টা করছিল, কোনো না কোনোভাবে সেটা আসলে আটকে গেছে, এটা আসলে হয়নি। এখন এখানে বিদেশি ষড়যন্ত্র, দেশি ষড়যন্ত্রের গল্প একদম সেম টোন ব্যবহার করছে কিন্তু জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন কোনো টোন কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। ঠিক গত 15 বছরে আওয়ামী লীগ যে টোনগুলো দিয়ে গেছে, আমি এখন দেখতে পাচ্ছি যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একই টোন ব্যবহার করছে। ঠিক ফ্যাসিস্টের টোনগুলো ওদের মুখে আমি প্রতিধ্বনিত হইতে শুনতেছি। আরে ভাই, ষড়যন্ত্রটা কি ক্লিয়ার করে বলেন, সাধারণ মানুষের কাছে ক্লিয়ার করে বলে দেন, আমরা একটু শুনি, জানি ষড়যন্ত্রটা কি হচ্ছে। বলছেন না, তার মানে এখানে কিছু একটা চলছে। দিস ইজ নট আ গুড সাইন। সমর্থন পাওয়ার জন্য জনসাধারণের আপনারা তরুণদের সমর্থন নিয়ে এবং 17 বছর ভোটারের কোটা নামিয়ে এনে বাংলাদেশে ইলেক্টেড হতে পারবেন না, এটা পসিবল না। এখানে আপনাদের নতুন রাজনীতি চিন্তা করা লাগবে। আপনারা পুরনো রাজনীতির কাসুন দিয়ে আসলে ঘাটতেছেন। দেখেন, জাতীয় যে নাগরিক কমিটি আছে, সেই নাগরিক কমিটির দর্শনটা কি সেটা আমাদের বোঝা লাগবে। একটা জিনিস ক্লিয়ার যে তারা চাচ্ছে একটা সেন্ট্রিস্ট পলিটিক্স করার জন্য বা মধ্যপন্থী একটা রাজনীতি করার জন্য। মধ্যপন্থী রাজনীতির জন্য আমাদের নতুন দল কেন দরকার? মধ্যপন্থী রাজনৈতিক দল তো বিএনপি আছে আমাদের জন্য। জামাতও এখন ইনসাম এক্সটের মধ্যপন্থী রাজনীতি করার চেষ্টা করতেছে। আপনারা নতুন কি অফার করতেছেন আমাদের কাছে?
যদি আপনারা উদারপন্থী রাজনীতির কোনো গল্প তুলে আনতেন সেখানে আমরা শুনতে পারতাম, কিন্তু না, আপনারা পালনবাদী রাজনীতির কথা বলছেন। যে পালনবাদী রাজনীতি মৌলানা ভাসানী করে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেই পালনবাদী রাজনীতির গল্প আপনারা তুলছেন, ঠিক আছে, কিন্তু আপনাদের মুখে যারা বসে আছে, আপনাদের নেতৃত্বে যারা বসে আছে, সেই ব্যক্তিদের পূর্ব রাজনৈতিক পরিচয় কিন্তু অতি ডানপন্থী দলের। কিছু কিছু ক্ষেত্রে কট্টর ডানপন্থী ব্যক্তিদেরও অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিছু বামপন্থী মানুষজন আছে, কিন্তু সেন্ট্রিস্ট পলিটিক্স করার যে গল্প আপনারা করছেন, আমরা জানি যে সময়ের কাছে গিয়ে ভোটের রাজনীতির মধ্যে দাঁড়িয়ে এই সেন্ট্রিস্ট পলিটিক্স আপনারা ধরে রাখতে পারবেন না, এবং আপনাদের অতি ডানপন্থী নেতারা, যে পূর্ববর্তী পরিচয়ের যে অতি ডানপন্থী নেতা আছে, তারা আসলে আপনাদের ডান দিকে ঝুঁকিয়েই দিবে। উদারপন্থী রাজনীতির কোনো গল্প আপনারা এখন পর্যন্ত তুলতে পারেননি, এটা আপনাদের জন্য লজ্জার। কোনো না কোনোভাবে আপনাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা কার্যক্রম এবং জাতীয় নাগরিক কমিটির কার্যক্রম কোনো না কোনোভাবে ডানপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে মিলে যাচ্ছে। এইখানে আপনাদের একটু সাবধান হওয়া লাগবে। আপনারা আসলে কার বিরোধিতা করে দাঁড়াতে চাচ্ছেন? আপনারা কি বিএনপির বিরোধিতা করে দাঁড়াতে চাচ্ছেন? যদি আপনারা ৭১কে মুছে দিতে চান, ৭১কে মুছে দিয়ে বিএনপির বিরোধিতা করে দাঁড়াতে চান, আপনাদের মাথায় রাখা লাগবে যে তাতে করে বাংলাদেশের অধিকাংশ মানুষের সমর্থন আপনারা পাবেন না। যেই জিনিস আজকে দেখলাম যে জাতীয় নাগরিক কমিটির একজন গুরুত্বপূর্ণ নেতা সার্জিস আলমকে দেখলাম শিবিরের সম্মেলনে যুক্ত হয়েছেন, এবং তিনি বলেছেন যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হচ্ছে এই জুলাইয়ের অভ্যুত্থানে সহযোগিতা করেছে, নেতৃত্ব দিয়েছে। একবার আপনারা বলছেন অভ্যুত্থান, আপনারা আবার বলছেন বিপ্লব। আপনারা আসলে কি করেছেন? সার্জিস আলমের বক্তব্য আপনারা আজকে যদি শোনেন, আপনারা নিজেরাই ক্লিয়ার হয়ে যাবেন যে এখানে একবার বলা হচ্ছে বিপ্লব, এখানে একবার বলা হচ্ছে অভ্যুত্থান। আসলে কি করেছেন আপনারা নিজেরা ক্লিয়ার কিনা? তারপরে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের প্রথম সারির বা একদম নেতৃস্থানীয় অবস্থায় ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তাহলে কি অন্যরা ছিল না? ইসলামী ছাত্র শিবির, তাহলে কি শেখ হাসিনার বক্তব্যই সঠিক ছিল যে এখানে জামাতের একটা নীল নকশা ছিল? আপনাদের কার্যক্রম কিন্তু আমাদের অভ্যুত্থানের গল্পটাকে আসলে মিথ্যা করে দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি বলির বকরা হয়েছিলাম, আমি আপনাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়াটা ভুল ছিল। জানি না, আমি বোঝার চেষ্টা করছি এখন পর্যন্ত আপনাদের গল্পগুলো। ৫ আগস্ট কি তাহলে বিপ্লব হয়েছিল? আমাদের এই প্রশ্নটা করা লাগবে। আমার জন্য এটা কোনো বিপ্লব ছিল না, এটা একটা গণ অভ্যুত্থান ছিল। সংবিধান বাতিল হয়ে যাওয়া প্রশ্নে আমি বলবো যে হ্যাঁ, বাংলাদেশের বর্তমান বিদ্যমান সংবিধানে অনেক ধরনের সমস্যা আছে। সেই সমস্যার জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করে নতুন একটি সংবিধান তৈরির জন্য কাজ করা লাগবে, সংবিধান সংশোধন করা লাগবে। সংবিধান আসলে পুনর্লিখন করা বা নতুন সংবিধান করা, নতুন প্রোক্লেমেশন দেওয়ার যৌক্তিকতা কতটুকু আছে এটা আমাদের বুঝতে হবে। কতটুকু রাজনৈতিক বন্দোবস্তের আপনারা পরিবর্তন করতে চাচ্ছেন বুঝতে পারছি না এখন পর্যন্ত। আপনাদের কোনো কমিটি ঘোষণা করা হয়নি, আপনাদের কোনো নতুন কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না। তবে আপনারা বলছেন যে আপনারা একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবেন, আপনারা কোনো রাজনৈতিক দল হবেন না। তাহলে আপনারা কি হবেন? ভোটের রাজনীতিতে আপনাদের অবস্থান কি হবে এটা আমরা বোঝার চেষ্টা করছি। আপনারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির কথা বলছেন, সেই রাজনৈতিক বন্দোবস্তে কারা অংশগ্রহণ করবে, কারা এর বেনিফিশিয়ারি হবে এবং কারা আপনাদের ভোট ব্যাংক হবে, আমরা এটা বোঝার চেষ্টা করছি। এটাকে আপনারা এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারেননি। তার চাইতে বড় যে প্রশ্নটা, ফরহাদ মাজা তার ইন্টারভিউতে লম্বা সময় থেকে বলে গেছেন যে বাংলাদেশকে অর্থনৈতিক উন্নতির দিকে নেওয়া লাগবে, অর্থনৈতিক উন্নতির দিকে নেওয়া লাগবে। কিভাবে অর্থনৈতিক উন্নতির দিকে নেবেন সেটা কিন্তু বুঝতে পারছি না। আপনারা ব্যাংক চোরদের ধরে আনবেন, আপনারা ব্যাংক ডাকাতির টাকা ফিরে আনার চেষ্টা করবেন। এটা পসিবল না 100%। এটা আপনারাও স্বীকার করছেন, এটা আমরাও জানি, যারা সামান্যতম ন্যূনতম অর্থনীতি আমরা বুঝি। আমরা জানি যে এটা পুরোপুরি ফিরে তার আনা সম্ভব না। বাংলাদেশের ইকোনমিটা তাহলে কিভাবে দাঁড়াবে, কোন সিস্টেমে দাঁড়াবে, কি করতেছেন আপনারা আসলে? এই যে আজকে ৩১ জুলাইকে কেন্দ্র করে আবার নতুন করে আমরা দেখলাম যে একটা সহিংস পরিবেশ, রাজনৈতিক সহিংস পরিবেশ তৈরি করা হলো। কেন তৈরি করা হলো? এটা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার, যে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার পরিবেশ বারবার তৈরি করা হচ্ছে। এখানে কার স্বার্থ আসলে জড়িত আছে এটা আমাদের বোঝা লাগবে। এখানে এক একজনকে এক এক অবস্থান থেকে দেখতে পাচ্ছি। আমি ভিডিও শেষে এসে আবার ক্লিয়ার করে বলতে চাই, আমি একবারেই বলছি না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি জামাতের কোনো কিছু, বাট আমি এটা বলছি যে আপনাদের কার্যক্রমের সাথে জামাতের ওতপ্রোতভাবে জড়িত থাকা এবং নিঃশর্ত সমর্থন দেওয়াটা সন্দেহ তৈরি করছে, এটা আপনাদের ক্লিয়ার করা লাগবে। দ্বিতীয়ত, আপনারা সরাসরি সরকারের সাথে সংঘাতে গেলেন, সরকারকে সরাসরি আপনারা ব্লেম করলেন। এটা আপনাদের একটা রাজনৈতিক ভুল, এটা আপনাদের একটা ঐতিহাসিক ভুল হিসাবে কাউন্ট হবে। এটা আপনারা কেন করলেন এটা আপনাদের বোঝা দরকার। তৃতীয়ত,
আমলাদের সাথে আপনাদের আসলে সমস্যাটা কোথায় হচ্ছে এটা ক্লিয়ার করে বলা দরকার। এটা যতক্ষণ ক্লিয়ার না করবে ততক্ষণ পর্যন্ত আসলে বেশিরভাগ মানুষের সমর্থনের জায়গা আপনারা ক্লিয়ার করে পাবেন না। চতুর্থত, আপনারা এই যে গতানুগতিক রাজনৈতিক দলগুলা যে টোনগুলা, সেই টোনগুলা যে আপনারা অ্যাডপ্ট করে যে আপনারা বলছেন ষড়যন্ত্র, বিরোধী দলের ষড়যন্ত্র, আফসোস লীগ, এ ধরনের কথা বলে বলে যে সবকিছুকে ট্যাগায়িত করছেন, এই যে পুরনো রাজনৈতিক খেলাটা আপনারা আবার অ্যাডপ্ট করে নিয়েছেন, এটা কোনো সময় মানুষজন অ্যাকসেপ্ট করবে না। পঞ্চম আলাপ হচ্ছে নতুন রাজনীতি চাইলে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাইলে আপনারা আপনাদের নিজেদের ডিক্লারেশন কেন দিচ্ছেন না? নিজেদের ডিক্লারেশন দিয়ে আপনারা কেন আগাচ্ছেন না? বাংলাদেশের সংবিধানের কবর রচনা করার চাইতে বাংলাদেশের সংবিধানকে আপনারা কিভাবে সুষ্ঠু হিসাবে উপস্থাপন করবেন সেটা আপনাদের ক্লিয়ার করা লাগবে। এবং সর্বশেষ যে আলাপটা, যেখানে বলা হচ্ছে যে ৭১কে অপ্রাসঙ্গিক করে দেওয়ার মূল সূত্রটাই কথা হচ্ছে জামাতকে বাংলাদেশে প্রাসঙ্গিক করা, এটা কি আসলে করা হচ্ছে কিনা এটা আপনাদের ক্লিয়ার করা লাগবে। এবং যারা বর্তমানে জাতীয় নাগরিক কমিটির সাথে সম্পৃক্ত আছেন তাদের আপনাদের মাথা রাখা লাগবে যে বাংলাদেশের মানুষ প্রচুর ধর্মভীরু, বাংলাদেশের মানুষ প্রচুর ধর্ম প্রাণ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বাংলাদেশের মানুষজন ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে কখনোই এমন পর্যায়ে ভোট দেয়নি তারা সরকার গঠন করার মতো একটা মেজরিটি অর্জন করতে পারবে। সো সেই জায়গা থেকে আপনারা যেই মধ্যপন্থী রাজনীতি করার চেষ্টা করতেছেন এবং ডান দিকে ঝুঁকে পড়া মধ্যপন্থী রাজনীতির দিকে আপনারা যে এগিয়ে যাচ্ছেন, সেটা আপনাদের আসলে কতটুকু লাভ দিবে এটা আপনাদের চিন্তা করা লাগবে। সর্বশেষ রিকোয়েস্ট, আল্লাহর ওয়াস্তে আপনাদের নিজেদের রাজনৈতিক দর্শন, আপনাদের আধ্যাত্মিক নেতাদের রাজনৈতিক দর্শনকে বাংলাদেশের তরুণদের দর্শন বলে ট্যাগ দিবেন না। এটা আমাদের, বা অ্যাটলিস্ট আমার না, আমার পরিমণ্ডলের মধ্যে যে তরুণরা আছে রাজনীতি সচেতন, তাদেরও কারো ইচ্ছা আপনাদের কথায় প্রতিফলিত হচ্ছে না। যদি কেউ এটা শুনে থাকেন আমার আলাপগুলো, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করতে পারেন। অনুগ্রহ করে আমার উপরে করে হামলা করবেন না, এবং ভিন্ন মত পোষণের সুযোগ দেওয়া লাগবে। ভিন্ন মত আপনারা শুনতে হবে, সেটা যদি আপনারা শুনতে পারেন তবেই সেটা ভালো। এবং এই সরকার কোনোভাবেই দুর্বল নয়, সরকারের কাজ প্রপারলি করছে। সবাইকে শোনার জন্য ধন্যবাদ।